নমস্কার, আমাদের আনন্দম টিভিতে সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্ব নারী কথা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত এবং আমাদের সঙ্গে আছেন কলকাতার স্বনামধন্য ডক্টর শ্রীমতী বর্ণালী ঘোষ এবং আমি সঙ্গে সুস্মিতা সেন। আজকে নারী কথার মধ্যে আমি আবার দিদি আপনাকে জিজ্ঞেস করব, বালিকা থেকে নারী হওয়া এই পথে আমাদের কী ধরনের স্বাস্থ্য সচেতনতা, হেলথ অ্যাওয়ারনেস দরকার, যদি আমাদেরকে একটু আপনি বোঝান এই ব্যাপার নিয়ে। বেশ, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে একটা মেয়ে যখন বড় হয়ে ধীরে ধীরে নারীত্বে প্রবেশ করছে, এটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ যারা কিছুটা অ্যাওয়্যার তারা জানবেন রিপ্রোডাক্টিভ হেলথ বলে একটা বিষয় রয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ একটা মেয়ে যখন সন্তান ধারণের উপযোগী হয়ে তার শরীরটা বড় হয় আস্তে আস্তে বা ম্যাচিওরড হয়, গ্রোথ হয়, তখন তাদের শরীরে একটা পরিবর্তন আসে এবং বালিকা অবস্থা থেকে এই যে পরিবর্তনটা যখন সে ধীরে ধীরে নারীত্বে প্রবেশ করছে এবং এরপরে তার যে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে সন্তান ধারণ। ন্যাচারালি এই সময় শরীরে অনেক পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা সম্পর্কে তার যদি প্রপার অ্যাওয়ারনেস না থাকে, নলেজ না থাকে, তাহলে কিন্তু এই প্রস্তুতি পর্বে সে পিছিয়ে পড়বে এবং ভবিষ্যতে গিয়ে তার জীবনে নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। সেই জন্য তার শরীরটা যেমন চেঞ্জ হচ্ছে, অ্যানাটমি পাল্টাচ্ছে, জেনিটালস বা প্রাইভেট পার্টসের স্ট্রাকচার পাল্টাচ্ছে, তার মানসিক গঠনের পরিবর্তন ঘটছে, এই সবগুলো নিয়ে তার শরীরের মধ্যে যে তোলপাড়টা চলছে, যেখানে একটা মেয়ে থেকে সে আস্তে আস্তে নারী হয়ে উঠছে, সে সময় কিন্তু তাকে আমাদের অনেক বেশি অ্যাওয়্যার করে তুলতে হবে। বাবা মা এবং সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে এ ব্যাপারে একটা গঠনমূলক ভূমিকা নেওয়ার জন্য। আচ্ছা দিদি, এই ধরনের আলোচনা করতে গেলে মেয়েদের নানান ধরনের বাধ্যবাধকতা বা ট্যাবু ফেস করতে হয় সামাজিক ক্ষেত্রে, সেই নিয়ে আপনার কি মতামত? এটা কিন্তু দারুণ ভালো কোয়েশ্চেন এবং আমাদের শুনতে খারাপ লাগলেও এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। অন্তত এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও যে আমাদের মেয়েরা ট্যাবু ফেস করছে, অর্থাৎ তাদেরকে যখন আমরা কিছুটা বেস লাইন একটা সেক্স এডুকেশন দেওয়ার কথা বলছি, তখনই বিভিন্ন জায়গা থেকে রেড়ে করে অনেকে তেড়ে আসছেন যারা নিজেদেরকে সোশ্যাল পুলিশের ভূমিকায় দেখতে পারলে খুশি হন। তো এই জায়গাটা আমাদেরকে খুব সাবধানে এগোতে হবে, কিন্তু ডেফিনেটলি এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমরা পিছিয়ে পড়লে চলবে না, তাহলে আমাদের যে টার্গেট সেটা অধুরা থেকে যাবে। প্রথমেই বলি, একটা বাচ্চা যখন জন্মায়, আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে সে যদি এক্সপোজড থাকে, তার জেনিটালস যদি এক্সপোজড থাকে, তাহলে বাবা মা বা বাড়ির কারুর কিছু বিশেষ সেটা তারা ধর্তব্যের মধ্যে ধরেন না। সেই একই ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতেই, আমরা নিজেরাও দেখেছি যে বাচ্চাটি যখন একটা মেয়ে বাচ্চা, নিতান্তই শিশু, হয়তো তার বয়স তখন 6 মাস, তা সত্ত্বেও তার বাড়ির কেউও কিন্তু তার এক্সপোজড জেনিটালস সম্পর্কে খুব একটা স্বচ্ছন্দ নয়। অর্থাৎ আমরা প্রথম থেকে জন্মের পর থেকেই দাগিয়ে দিচ্ছি যে একটি ছেলের ক্ষেত্রে যেটা ট্যাবু নয়, অর্থাৎ তার জেনিটালস যদি তার এক্সপোজড থাকে সেটা ট্যাবু নয়, একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা ট্যাবু। এই জিনিসটাই বাচ্চাটা যখন বড় হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে চলতে থাকে এবং আস্তে আস্তে সে যত বড় হতে থাকে ট্যাবুর পরিমাণও তত বাড়তে থাকে। সো মাচ সো আমরা দেখেছি যে একটা বাচ্চা যদি নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে দেখার চেষ্টা করে যে কোনটা কী, সে যদি বোঝার চেষ্টা করে তার নিজের বডির ফিল, সে জায়গাটাও আমরা দেখেছি তার অভিভাবকরা তাতে তাকে আটকানোর চেষ্টা করেন। সেই একই জিনিসটা কিন্তু ছেলে বাচ্চাদের ক্ষেত্রে গ্রাহ্য নয়। তারা যে কোনোভাবেই তারা যদি তাদের জেনিটালস টাচ করে, গার্জেনরা তাকে কোনোভাবে খারাপভাবে নেন না। তো এই যে ট্যাবুটা ধীরে ধীরে মেয়েদের মজ্জায় মিশে যায় এবং তারা যখন বড় হয়ে নারীত্বে উপনীত হয়, তখন আমরা দেখি যে তারা নিজেদের শারীরিক বিভিন্ন পার্টস সম্পর্কে কমফর্টেবল নয়। সো মাচ সো যে তারা নিজেরা যে পরিষ্কার রাখবে নিজেদেরকে, সেই সম্পর্কেও কোনো রকম অ্যানাটমিক্যাল নলেজ, তাদের প্রাইভেট পার্টস কীরকম, ফিল কীরকম, দেখতে কীরকম, সে সম্পর্কে কোনো ধারণা তাদের থাকে না, যার জন্য তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে পারে না এবং সেই সংক্রান্ত আরও যে বিভিন্ন ধরনের ব্যাধি, তাতে তারা খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যায়। আর তারও পরে যখন তারা ধীরে
ধীরে ধীরে একটা অ্যাডাল্ট জীবনে ঢোকে, এই ধরনের অজ্ঞানতা বা ট্যাবুর জন্য তারা অনেক সময় বিপদে পড়ে। তাই এইখানটায় আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আনন্দম টেলিভিশন এখানে একটা দারুণ একটা সদর্থক সামাজিক ভূমিকা পালন করছে, যে এই নিয়ে খোলামেলা কথায় আমরা যে আপনাদের কাছে পৌঁছতে পারছি, এজন্য আমি সত্যি চ্যানেলকে সাংঘাতিকভাবে ধন্যবাদ দেব এবং আমি চাইবো এই ধরনের প্রোগ্রাম আরও হতে থাকে। ধন্যবাদ দিদি। আচ্ছা, আমার পরের প্রশ্নে আমি যাব। যৌনাঙ্গের বা প্রাইভেট পার্টসের স্বাস্থ্যের দিক থেকে পুরুষের থেকে কি একটি নারী বা মেয়ের বেশি সচেতন হওয়া দরকার? আপনার কি মনে হয়? অবশ্যই দরকার। যদি আমরা খেয়াল রাখি যে বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স বা গঠনগত যে পরিবর্তন, গঠনগত যে পার্থক্য থাকে ছেলেদের এবং মেয়েদের জেনিটালসে, তাতে করে মেয়েদের জেনিটালস কিন্তু অনেক বেশি ভালনারেবল টু ইনফেকশন। তার কারণ হচ্ছে এটা একটা ময়েস্ট এবং শরীরের ভেতরকার সঙ্গে সংযোগ রক্ষাকারী অঙ্গ। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ছেলেদের ক্ষেত্রে জেনিটালস হচ্ছে ক্লোজ, একমাত্র ইউরিনারি অরিফিস থাকে সেখানে। মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের যে ওপেনিং সেটা সরাসরি তাদের জেনিটালসে গিয়ে খোলে, যেটাকে আমরা বার্থ ক্যানাল বলি। সেই জন্য এই অংশটা মিউকাস মেমব্রেন বা শরীরের যে নরম চামড়া, খানিকটা মুখের ভেতরের যে চামড়া যেরকম বা নাকের ভেতরের চামড়া যেরকম, এই নরম চামড়া অনেকটা এক্সপোজড অংশ থাকে মেয়েদের জেনিটালসে। সেই জন্য আবারও বলছি, ছেলেদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মেয়েদের জেনিটাল হাইজিন, কারণ একটা বিরাট ইম্পর্ট্যান্ট অংশ তাদের শরীরের মিউকাস মেমব্রেন, যেটা এক্সপোজড, ময়েস্ট এবং এক্সপোজড টু রেকটাম, অর্থাৎ স্টুলের যে অঙ্গ, স্টুল যেখান দিয়ে পাস হয় তার খুব কাছাকাছি অবস্থিত। সেজন্য যে কোনো ধরনের ইনফেকশন এই নরম চামড়া বা মিউকাস মেমব্রেনকে খুব তাড়াতাড়ি আক্রান্ত করে ফেলতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তাদের এই অসুখগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে যদি ক্রনিক হয় বা অনেক দিন ধরে চলতে থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনে, তাদের যেটা নারী জীবন বা রিপ্রোডাক্টিভ কেরিয়ার, সন্তান ধারণের ক্ষেত্রে তাদের যে জীবনটা, সেই সময়ে এটা কিন্তু একটা সুদূরপ্রসারী খারাপ এফেক্ট ফেলতে পারে। সেজন্য একটা মেয়ের জেনিটাল হেলথ অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে প্রচারের আলোয় এটা সবসময় থাকা উচিত, যে গার্জেনরা জানবেন এবং জানাবেন যে তাদের এই বড় হয়ে উঠতে থাকা মেয়েরা ঠিক কিভাবে তাদের নিজেদের যৌনাঙ্গের বা জেনিটালসের যত্ন নেবে, যাতে ভবিষ্যতে কোনো বড় অসুখ বিসুখে বা বড় অসুবিধে তাদের পড়তে না হয়। আমি তো শুনেছি যে এই ইনফেকশন যেরকমভাবে অ্যাটাক করে, এই ইনফেকশনের জন্য অনেকের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এটাও কি তাই জন্য আমাদের আরও মনে হয় গার্ড দেওয়া বা গুরুত্বপূর্ণভাবে এই ইনফেকশনগুলোকে আটকানো খুব উচিত। মহিলাদের, বিশেষ করে নারীদেরকে তো আমাদের নিশ্চয়ই ছোটোবেলা থেকে এগুলো শেখানো উচিত। দিদি, এই নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাই কী ধরনের ঠিক আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত যেটাকে এই ইনফেকশনগুলোকে আমরা আটকাতে পারি? বেশ, আমার দীর্ঘদিনের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি যে আমাদের সোসাইটিতে গ্রাম শহর নির্বিশেষে অনেক মেয়েরাই এবং মহিলারাই জানে না যে তাদের ঠিক কিভাবে জেনিটাল হেলথ মেনটেন করা উচিত। যেরকম অনেককে আমরা শুনেছি যে তারা শরীরে সাবান দিলেও যৌনাঙ্গে তারা সাবান ব্যবহার করেন না বা তারা মনে করেন এটা দরকার নেই। আবার অনেকে র কেমিক্যালস লাইক ডেটল, স্যাভলন বা আরও নানা ধরনের খুব কোর্স বা যেগুলো ক্ষতিকারক কেমিক্যালস, সেগুলো ইউজ করেন যৌনাঙ্গের জন্য। আমি যেহেতু আগের প্রশ্নেই উত্তর দিয়েছি যে মেয়েদের ক্ষেত্রে যৌনাঙ্গ অত্যন্ত সেনজিটিভ, নরম চামড়া, এখানে কিন্তু কোনো ধরনের করোসিভ কেমিক্যালস কোনো দিন ব্যবহার করবেন না, ডেটল বা স্যাভলন কিচ্ছু না। প্রথম কথা, জেনিটালসের যে স্কিন সেটা অনেকে বোঝেন না যে দু ধরনের স্কিন থাকে। একটা হচ্ছে অ্যাডাল্ট মেয়েদের ক্ষেত্রে বিশেষত নর্মাল স্কিন বা হেয়ার বিয়ারিং স্কিন, আর আরেকটা হচ্ছে সফট স্কিন। এই দুটোর কেয়ার দুরকম। আপনারা জেনারেল যদি কোনো সফট বডি সোপ বা শরীরে সাবান দেওয়ার সাবান কিছু ব্যবহার করেন, মানে স্নানের সাবান, সেটা দিয়ে কিন্তু নর্মাল স্কিনটা আপনারা পরিষ্কারভাবেই সুন্দর পরিষ্কার ডেলি করতে পারেন। তবে আবারও বলবো যে স্নানের সময় বাকি শরীরের অন্য অঙ্গে যেভাবে সাবান দিচ্ছেন, জেনিটালসেও সেইভাবেই স্কিন কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করবেন। একমাত্র নরম চামড়ার ক্ষেত্রে আমরা বলবো ডিরেক্ট সাবান
সাবান ব্যবহার না করে যে আমরা বডি সোপ বা স্নানের যে সাবান ব্যবহার করি সেটাকেই একটু লিকুইড করে সেটা দিয়ে পরিষ্কার করুন সফট চামড়াগুলো, বিশেষত স্কিন ফোল্ডগুলো। আরেকটা বলার কথা এই যে দাঁড়িয়ে থাকলে অনেক সময় এই সফট স্কিনগুলো বা ফোল্ডগুলো ভালো করে পরিষ্কার করা সম্ভব হয় না। সেই জন্য মাকে শিখিয়ে দিতে হবে যে বাচ্চাকে স্কোয়াট করে বসিয়ে বা পটি করতে বসার মতো বসিয়ে বা কমোডে বসিয়ে যখন এই জেনিটালসটা খানিকটা এক্সপোজড হয় সেই অবস্থায় তাদের সফট স্কিনগুলো পরিষ্কার করতে হবে কোনো একদম সফট সাবান দিয়ে বা ডাইলিউটেড বডি সোপটা দিয়েও। এখানে একটা কথা বলি, এই প্রশ্নটা আমাদের প্রায়ই ফেস করতে হয় যে ভিওয়াশ বা এই ধরনের যে ফর্মুলেশনসগুলো, ভিওয়াশ নামটা নিলাম কারণ এটা এখন ওটিসি, সুতরাং এই ধরনের কোনো ফর্মুলেশন ইউজ করা বাধ্যতামূলক কিনা। যদি ডাক্তার প্রেসক্রাইব না করেন তাহলে এই ধরনের স্পেসিফিক ফর্মুলেশন যে ব্যবহার করতেই হবে তার কোনো মানে নেই। এগুলো যখন ছিল না তখনও মানুষ বা মেয়েরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, কিন্তু এইটা মনে রাখতে হবে যে পরিষ্কার তো করতে হবে, আর সাবান দিয়েই করতে হবে, ডেটল দিয়ে নয়। অনেকে যদি চুলকোয় বা কোনো ধরনের র্যাশ হয় তখন বোরোলিন গরম করে দেন বা নারকেল তেল দেন, ঠিক আছে, গরম জিনিস ব্যবহার করবেন না, একটু সুদনিংয়ের জন্য বোরোলিন বা নারকেল তেল ব্যবহার করলে কোনো ক্ষতি হয়ে যায় না। তবে অবশ্যই আবারও পরের দিন স্নানের সময় সেটা সাবান দিয়ে ধুতে হবে। বিশেষত আরও গুরুত্বপূর্ণ যাদের পিরিয়ড হয়ে গেছে তাদের কথা, মেনস্ট্রুয়েশনের সময় অনেকে ব্লাড থাকে বলে সাবান দেন না, এটা একেবারেই ভুল। ব্লাড হচ্ছে একটা কালচার মিডিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া গ্রো করার পক্ষে একটা আইডিয়াল জিনিস। সেজন্য অবশ্যই পিরিয়ড হলে দিনে 2 বার সাবান দিয়ে জেনিটালস পরিষ্কার করা উচিত। ইউ শুড কিপ ক্লিন অ্যান্ড ড্রাই। শুশু করে যারা জল ব্যবহার করেন তাদেরকে বলবো টিস্যু পেপার বা গামছা ব্যবহার করবেন, অবশ্যই জায়গাটাকে ড্রাই রাখার চেষ্টা করবেন। সো এইগুলো হচ্ছে বেসিক কতগুলো ব্যাপার যেটা জেনিটাল হাইজিনের জন্য প্রয়োজন। আমি দর্শক বন্ধুদেরকে অতি অবশ্যই জানাবো, নিচে যে আমাদের নাম্বারটা স্ক্রোলিং হচ্ছে সেই নাম্বারে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করবেন এবং এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান নির্দ্বিধায় আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন। পরের এপিসোডে দিদিকে আমরা সেইগুলো জিজ্ঞেস করবো এবং দিদি সেইগুলোর জবাব অতি অবশ্যই আপনাদেরকে জানাবে। আচ্ছা দিদি, এইবারে আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে মাসিক বা মেনস্ট্রুয়েশন। ঠিক কোন বয়সে মেনস্ট্রুয়েশন আমাদের বা মাসিক আমাদের মেয়েদের শুরু হয় এবং আমাদের বাবা মায়েদের কোন বয়স থেকে সেই বিষয় নিয়ে বাচ্চাদেরকে বা শিশুকন্যাদেরকে বোঝানো উচিত এবং তাদেরকে বক্তব্যটা বলা উচিত যে এই জিনিসটা আমাদের শরীরের মধ্যে আছে হবে? প্রশ্নটা কি এটাও থাকবে যে কিভাবে বলা উচিত? একদমই, এটা খুব খুব দরকারি জায়গা, কারণ অনেক বাবা মাই বুঝে উঠতে পারেন না যে কিভাবে এই কথাটা তাদের বাচ্চাদের সঙ্গে আলোচনা করবেন। এটা নিয়েও আমরা আসবো যদি সময় থাকে। প্রথমে বলি, আমাদের দেশে ভারতবর্ষে মেয়েদের পিরিয়ড হওয়ার এজ ইদানিং খানিকটা এগিয়ে আসছে। গত 10 বছরে আমরা দেখছি যে মেয়েদের অ্যাভারেজ এজ অফ মেনস্ট্রুয়েশন 9 থেকে 9.5, অর্থাৎ 10 বছরের আগে অনেক মেয়ের পিরিয়ড হয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 25 বছর আগে অন অ্যান অ্যাভারেজ ছিল 11, 11.5, 12। তাহলে আমাদের ধরে নিতে হবে শারীরবৃত্তীয়ভাবে কিছুটা পরিবর্তন হয়তো বা এনভায়রনমেন্টাল, সেই কারণেই এখন মেয়েদের পিরিয়ডের এজটা খানিকটা এগিয়ে এসছে। যেহেতু 8, 8.5 বছরেও মেয়েরা ঋতুমতী হচ্ছে বা পিরিয়ড তাদের হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কিন্তু বলি যে পিরিয়ড সম্পর্কে আলোচনা 8 বছর বয়সের আগে মেয়েদের এবং ছেলেদের সঙ্গেও করে রাখা যায়। স্কুল এই বিষয়ে আজকাল মডার্ন স্কুলগুলো শহরাঞ্চলে একটা সদর্থক ভূমিকা পালন করে। স্কুলের যে সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলো হয় সেখানে টিচাররা বলে দেন, কিন্তু বাড়িতে সেই স্কুলগুলো বা প্রাইভেট দামি শহুরে স্কুলগুলোর আওতায় যারা পড়েন না তাদের এই সুবিধাটা নেই। সুতরাং আমরা বলবো বাড়িতে বাবা মারা, বিশেষ করে মায়েরা, তাদের মেয়েদের সঙ্গে অন্তত পিরিয়ড নিয়ে আলোচনাটা 8 বছর বয়সের আগে সেরে রাখুন। এবার এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ঠিক কীভাবে বলবো, মানে এটা একটা অস্বস্তিকর ব্যাপার, যে মেয়ের পিরিয়ড হয়নি তার কাছে আমি কি করে বলবো যে কি পিরিয়ড বলে একটা জিনিস হয়। একটা কথা আপনাদের বলি, যে আপনি যদি আপনার 5 বছর বয়সী ছেলেকে বা মেয়েকে জিজ্ঞাসা করেন, বেটা কার পেটে বেবি হয়, তুমি কার পেটে হয়েছো, মায়ের না বাবার, এই উত্তরটা সে জানে না। সে তো অবশ্যই বলতে পারবে যে আমি মাম্মার পেটে হয়েছি। বাবার পেটে যে বেবি হয় না সেটা সব বাচ্চারা জানে। সেখান থেকে যদি আমরা তাদেরকে আলোচনায় এনে বলি যে মাম্মার পেটে বেবি আসে, বাবার পেটে আসে না, তার কারণ মাম্মার পেটে একটা
হাউস আছে, একটা ঘর আছে, একটা রুম আছে, যে রুমে বেবিটা এসে অ্যাকোমোডেটেড হতে পারে। সো বেসিক্যালি এই যে রুমটা, এটার থেকেই পিরিয়ড হয়, কারণ প্রত্যেক মাসে বেবি আসতে পারে, সেই জন্য ওই রুমটার মধ্যে একটা সফট টাওয়েলের মতো টিস্যু গ্রো করে, যেই টিস্যুটা যদি বেবি আসে সেখানে বেবিকে নার্চার করে। যদি বেবি না আসে তাহলে টিস্যুটা তো পুরনো হয়ে যায়, আর পুরনো টিস্যুতে তো নতুন বেবি আসবে না, সো পুরনো টিস্যুটা বেরিয়ে যায় কেমনি করে, সেটা ব্লাড আর কিছুটা ফ্লেশ হয়ে ভেঙে বেরিয়ে যায়। সো দ্যাট ইজ পিরিয়ড, দ্যার ইজ নাথিং রং ইন ইট। কিছু এখানে ভয়েরও কিছু নেই, এখানে লজ্জারও কিছু নেই, ছেলেও জানতে পারে, মেয়েও জানতে পারে। এবং আমার মনে হয় এইভাবে একটা বেসিক মেনস্ট্রুয়াল অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলে, আমার খুব ইচ্ছে করে যে আমাকে ডাকা হোক, আমাকে বলতে বলা হোক, এই গার্জেনদের সঙ্গে এবং এই বাচ্চাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করতে পারি 6 বছর বা 7 বছর বা 8 বছর বয়সের আগে। তো বাবা মা কেন পারবেন না? তাদের তো নারী ছেঁড়া ধন বাচ্চারা, এটা খুব স্বাভাবিক। আপনারা খুব এটাকে কোনোভাবে ট্যাবুতে নিয়ে নেবেন না, এবং এইটুকু বলে ফেলতে পারা কোনো কঠিন কাজ নয়। যদি জানেন যে ঠিক কী কী শব্দ ব্যবহার করলে সুন্দরভাবে কথাটা আপনারা বলতে পারবেন, অবশ্যই তাহলে এটা আপনারা করে দেবেন। দুর্দান্ত, আমরা জানতে পারলাম দুর্দান্ত কথা এগুলো। আর আমি দর্শক বন্ধুদেরকে অতি অবশ্যই আগ্রহ করব, অনুরোধ করব, আপনারা নিজেরা তো এই প্রসঙ্গ নিয়ে যেগুলো শুনলেন সেগুলো মানবেন, এবং আপনাদের আশেপাশে যারা আছেন, যেসব শিশুদেরকে আপনারা চোখে দেখছেন, দিদির কথাগুলো তাদেরকেও সচেতন করার জন্য অতি অবশ্যই বলবেন। আর স্কুলের কোনো যদি কেউ এইসব প্রোগ্রাম, আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন, বলবেন অতি অবশ্যই দিদি আপনাদের কাছে যাবেন। আমি দিদি এবারে আরও একটি প্রসঙ্গে আসবো, সেটি হচ্ছে মাসিক হওয়ার সময় আমাদের স্বাস্থ্য সচেতনতা কেমনভাবে করতে হবে, সেটার সম্বন্ধে যদি একটু কিছু আলোকপাত করেন। প্রথমে আমি নর্মাল মেনস্ট্রুয়েশনের কথা বলবো, যে নর্মাল মেনস্ট্রুয়েশনের সময় একটা নতুন, বিশেষ করে যে বাচ্চা মেয়েটার প্রথম পিরিয়ড হলো, তার নানা ধরনের শারীরবৃত্তীয় অসুবিধে হয়, পেটে একটা ব্যথা থাকে, হাত পায়ে ক্র্যাম্প হয়, তারপর মেজাজটা খিচখিচ করে, অনেকের অনেক সময় খেতে ইচ্ছে করে না, পেটটা একটু ফুলে ফুলে থাকে এরকম মনে হয়। তো বাচ্চা মেয়েগুলো না এই সময় অনেক সময় একটা ট্যান্ট্রাম করে, এবং তাদের একটা সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, বাবা মারা বুঝতে পারে না কী হচ্ছে। তো সব কিছু নিয়ে আমাদের মনে রাখতে হবে, এই বাচ্চা মেয়েটা কিন্তু শারীরিক মানসিক দুভাবেই সাফার করছে, এবং পরিবারের বাকিদের তাকে এই সময় সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টের মধ্যে প্রথম হচ্ছে, তার যদি ব্যথা হয় সেটা অ্যাড্রেস করতে হবে, পেটে গরম শেক এবং কখনো কখনো কিছু কিছু হালকা ওষুধ বিষুধ দেওয়ার দরকার হতে পারে। মেনস্ট্রুয়েশনের সময় ভ্যাজাইনাল রেগুলার ক্লিনিং হওয়া খুব জরুরি। সাবান দিয়ে পরিষ্কার করা দিনে অন্তত 2 বার, এটা জরুরি। মেনস্ট্রুয়াল সে প্যাড ব্যবহার করছে, ন্যাপকিন ব্যবহার করছে, বা হোয়াট এভার সে যেটা ব্যবহার করার কথা যাতে সে কমফোর্টেবল, সেটা তাকে দিতে হবে। ফ্রিকুয়েন্ট চেঞ্জ তাকে শিখিয়ে দিতে হবে, এবং অনেকক্ষণ যদি ভেজা কিছুর উপর থাকে তাহলে ভেজাইনায় ইনফেকশন হয়ে যেতে পারে, সেটা তাদের শিখিয়ে দিতে হবে, এবং চেঞ্জ করার প্রসেস তাকে ঠিক করে স্বাস্থ্যসম্মতভাবে শিখিয়ে দিতে হবে। প্রচুর বেশি পরিমাণে জল খেতে হবে, এটা খুব জরুরি। আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন যে পিরিয়ডের সময় যে শরীর খারাপ, মাথা ব্যথা এগুলো হতে থাকে, এর জন্য জল বেশি খাওয়া জরুরি। আর বাকি যে জেনারেল ভ্যাজাইনাল হাইজিনের কথা বলেছি, সেটা তো মেনটেন করতেই হবে। সব কিছু মিলেমিশে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট তাকে দিতে হবে। সুতরাং এই যে নতুন পিরিয়ড হলো, এই মেয়েটিকে আপনারা চোখের উপর রাখবেন, আপনারা তাকে যথাসম্ভব সাপোর্ট দেবেন, এটুকুই আমার বলার কথা। দিদি, এই ধরনের কথার সঙ্গে আমি যুক্ত করতে চাই যে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যেটি ইম্পর্টেন্ট হচ্ছে কাপড় বা ন্যাকড়া। আমরা অনেকেই আগে ইউজ করতাম, এখনও অনেকেই ইউজ করে, সেটি কতটা নিরাপদ? একটা কথা বলি যে এখন মেনস্ট্রুয়েশনের জন্য স্যানিটারি ন্যাপকিন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আগের থেকে অনেক বেশি অ্যাভেলেবল এবং কম এক্সপেন্সিভও। বিশেষত অনেক এনজিও কাজ করে। আপনাদের সবাইকে অনুরোধ করব যে যদি সম্ভব হয় কাছাকাছি যদি স্যানিটারি ন্যাপকিনের সাপ্লাই থাকে, আপনারা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আনডাউটেডলি সবচেয়ে ভালো প্রোটেকশন বা স্বাস্থ্যসম্মত প্রোটেকশন কিন্তু স্যানিটারি ন্যাপকিন। এর বাইরে যারা সেটা অ্যাফোর্ড করতে পারেন না বা অ্যাক্সেস করতে পারেন না, সেই অবধি পৌঁছতে পারেন না, তারা কিন্তু অনেকেই এখনও বেড কাভার বা পুরনো ছেঁড়া শাড়ি বা
লুঙ্গি এই ধরনের জিনিস ব্যবহার করেই থাকেন। আমরা যতই বলি না কেন, আমরা অলটুগেদার এই জায়গাটা থেকে বেরিয়ে আসার মতো অবস্থায় এখনও পৌঁছইনি। এখানে আপনাদের বলবো যে প্রথম কথা, এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো খুব ভালো করে ধুতে হবে, ডিটারজেন্টে ধুতে হবে এবং বারবার জলে চুবিয়ে এবং গরম জলে ধুতে হবে। ধোয়ার পর রোদে শুকোবেন, ছায়াতে শুকোবেন না, এবং তারপর সুন্দর পরিষ্কার জায়গায়, প্রেফারেবলি একটা আলাদা ব্যাগের মধ্যে, আমরা তো এখন প্লাস্টিক ব্যাগ ইউজ করতে মানা করছি, সুতরাং আলাদা করে একটা কাপড়ের থলেতে সুন্দর করে রেখে দিন, খবরের কাগজে মুড়িয়ে রাখতে পারেন এবং দরকার হলে ব্যবহার করুন। চেঞ্জ বারবার করুন, শিখিয়ে দিন বাচ্চাটিকে যেন সে চেঞ্জ করে ফ্রিকোয়েন্টলি, পুরোটা ভিজে যাওয়া অবধি অপেক্ষা না করে। আর সম্ভব হলে স্যানিটারি ন্যাপকিন যদি অ্যাফোর্ড করা যায় সেটা ব্যবহার করুন। একটা ছোট্ট কথা খুব দুঃখের সঙ্গেই জানিয়ে রাখি, সেটা হচ্ছে বছর 3 আগে একটা সরকারি ডেটা আমার হাতে এসেছিল। সেখানে এটার উপরই স্টাডি হয়েছিল যে মেনস্ট্রুয়েশনের সময় গ্রামীণ মহিলারা এবং মেয়েরা ঠিক কী কী জিনিস ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিনের বদলে। সেখানে আমি দেখেছিলাম যে খড়, পুরনো যেখান থেকে সেখান থেকে তুলে আনা কাপড়, কারণ মায়ের পরনেই কাপড় নেই, সে মেয়ের মেনস্ট্রুয়েশনের কাপড়ের জোগান কোত্থেকে দেবে। কোথাও কোথাও এটাও উঠে এসেছে যে মাটি অথবা ছাই গুঁড়ো করে ভেজানায় তারা দিয়ে রেখেছে। তো এই জায়গাটা থেকে এটা আমাদের সাংঘাতিক দুর্ভাগ্য। ইনফ্যাক্ট আমার চোখে জল চলে আসছে যে এই জায়গা থেকে আমরা আমাদের মেয়েদের বের করতে পারি। তো এই আর কি, মানে আমার এখানে বলার কিছু নেই। আমার কাছে এই তথ্যটা আপনি দিলেন, আমার দর্শক বন্ধুরা জানছেন। এত ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভাসছে যে আপনার চোখে জল আসছে এবং আমাদের সবারই চোখে জল আসবে। যারা দেখছেন তারাও নিশ্চয়ই এই বিষয়ের সঙ্গে একমত। দিদি, আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট এখনকার মডার্ন এজে আমাদের একটা কোশ্চেন আছে, সেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। মাসিক হওয়ার সময় এখনকার খুব ইম্পর্টেন্টলি মেনস্ট্রুয়াল কাপ চালু হয়েছে, সেটি আমাদের কতটা উপযোগী সেটা যদি কিছু বলেন। মানে বেসিক কোয়েশ্চেনটা হলো এটা হাইজিনিক কিনা সেটাই জানতে চাইছো, তাই তো? এবং সেটাকে ইউজ করে আমাদের ক্ষতি আছে কি না ক্ষতি আছে না, প্রপারলি যদি ইউজ করা যায়, মেনস্ট্রুয়াল কাপ ইজ আ ভেরি গুড থিং। এটা যে কেউ ইউজ করতে পারে। প্রথম কথা জানতে হবে যে অ্যাভেলেবিলিটি কী কী সাইজে অ্যাভেলেবল এবং কোন বয়সী মেয়েরা কোন সাইজের কাপ ইউজ করবে, সে ব্যাপারে তাদের গার্জেনদের একটু গাইড করে দেওয়া প্রয়োজন। আমরা কিন্তু একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল কাপ অ্যাডভোকেট করি না। অ্যাডোলেসেন্ট এজের পরে আমরা মেনস্ট্রুয়াল কাপ নিতে বলি এবং এই মেনস্ট্রুয়াল কাপগুলো সাধারণত ছোট, মাঝারি এবং বড় 3টে সাইজে পাওয়া যায়। এই ক্ষেত্রে মাকে একটু অ্যাওয়্যার হতে হবে। একটু অ্যাওয়্যার এনলাইটেন পরিবার ছাড়া মেয়েদেরকে এটাতে নিয়ে আসা একটু কঠিন, কিন্তু একটু যদি করতে পারা যায় ভীষণ এটা কমফর্টেবল, কনভিনিয়েন্ট এবং ইজি টু চেঞ্জ। এটা নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। অনেকে ভাবেন সেই হাইমেন ফেটে যায় এটসেট্রা এটসেট্রা, নানা রকম, এরকম কোনো ভয়ের বিষয় নেই। গোটা পৃথিবীতে মেয়েরা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছে, বিশেষত যারা অ্যাথলেটিক অ্যাক্টিভিটিতে আছে, বিশেষত গ্রামে গঞ্জে। আজকাল খেল ইন্ডিয়ার যে ইয়েটা চলছে মুভমেন্ট, সেক্ষেত্রে অনেক মেয়েরা গ্রামাঞ্চল থেকে কিন্তু খেলাধুলায় বিশেষভাবে পারদর্শী হয়ে অ্যাথলেটিক্সে পার্টিসিপেট করে এগিয়ে আসছে। তাদের ক্ষেত্রে পিরিয়ডটা কোনো হিন্ড্রেন্স হয় না তারা যদি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে, কিন্তু তাদের প্রপার অ্যাওয়ারনেস এবং নলেজ থাকতে হবে। তাদের জানতে হবে যে পরিষ্কার করবে কিভাবে প্রিজার্ভ করবে, বিশেষত ইন বিটুইন পিরিয়ডস, ওগুলোর জন্য বিশেষ একটা স্টোর করার বক্স পাওয়া যায়। সো প্রপারলি যদি ইউজ করা হয়, প্রপার সাইজে ইউজ করা যায়, প্রপার হাইজেনিক্যালি ইউজ করা যায়, ধুয়ে ঠিক করে রেখে দেওয়া যায়, দিজ আর ওয়ান্ডারফুল থিংস। তার জন্য আরেকটু অ্যাওয়ারনেস আমার মনে হয় জরুরি। মানে এটা হাইজেনিক, আমরা মানে শহরে এবং গ্রাম্য পরিবেশেও আমরা এটিকে ব্যবহার করব এবং আপনি সেটার অ্যাডভাইস দিচ্ছেন। ধন্যবাদ দিদি। আর অনেক জানা অজানা কথা আজকে জানতে পারলাম। এই ধরনেরই নানান ধরনের তথ্য নিয়ে আমরা প্রত্যেকবার আসবো আপনাদের সঙ্গে, আপনাদের কাছে উপস্থিত থাকব। নিচে স্ক্রোলিং যে নাম্বার হচ্ছে সেখানে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন এবং পরের এপিসোডে আরও অজানা বিষয় নিয়ে, অচেনা কথা নিয়ে অতি অবশ্যই আসবো। সবাইকে ধন্যবাদ। চ্যানেল কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে। নমস্কার।